স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। জেনজিদের প্রবল বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগের কয়েক ঘন্টা পরে এই ঘোষণা আসে, আর এর পরপরই হেলিকপ্টারে করে কাঠমান্ডু ছেড়ে পালান তিনি। শুধু প্রধানমন্ত্রী নয়, তীব্র ক্ষোভের মুখে অন্যান্য নেতা কর্মীদেরও সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে। আর বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কার বিক্ষোভ দেখে অনুপ্রাণিত হয়ে কঠোর আন্দোলনে নেমেছিলেন নেপালের তরুণরা। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পথ ধরেই জেনজিরা বদলে দিল নেপালের চিত্র। দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পালালেন কাঠমান্ডু ছেড়ে। জেনজিদের মাত্র 2 দিনের বিক্ষোভেই পদত্যাগ করে পালাতে বাধ্য হলেন তিনি। মঙ্গলবার বিক্ষোভের দ্বিতীয় দিনে কারফিউ উপেক্ষা করেই দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলে আন্দোলন। এর মধ্যেই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পার্লামেন্ট ভবনে ঢুকে আগুন দেয় বিক্ষোভকারীরা, পরে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচলও। এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান দেশটির সেনাপ্রধান। এর পরপরই পদত্যাগ করে হেলিকপ্টারে করে কাঠমান্ডু ছেড়ে পালান তিনি। শুধু প্রধানমন্ত্রীই নয়, তীব্র ক্ষোভের মুখে অন্যান্য নেতাকর্মীদের সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে। গণমাধ্যমের তথ্য বলছে, নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে স্বয়ংক্রিয়ভাবে সরকারের পতন নয়। হিমালয় জাতির নির্বাহী প্রধান ছিলেন কেপি শর্মা ওলি, তবে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলি সরকারের প্রকৃত প্রধান হিসেবে দায়িত্ব রয়েছেন। এনডিটিভিকে সূত্র জানিয়েছে, শিগগিরই পৌডেলও পদত্যাগ করতে পারেন, আর সেটি হবে সরকারের সম্পূর্ণ পতন। দেশটির আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং নতুন সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেনাবাহিনী হস্তক্ষেপ করবে, এমনও জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। তবে ওলির এই ক্ষমতাচ্যুতি আচমকা কোনো ঘটনা নয়। 2022 সালে শ্রীলঙ্কা ও 2024 সালে বাংলাদেশের সরকার পতনের আন্দোলন থেকে অনুপ্রেরিত হয়ে এমন কঠোর আন্দোলনে নেমেছিলেন নেপালের তরুণরা। গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম, প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদান অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওলির নেতৃত্বাধীন সরকার। সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার রাজপথে নেমে বিক্ষোভ করেন নেপালের কয়েক হাজার মানুষ। আফরিন মৌ, নিউজ 24। গাজা শহরের সকল বাসিন্দাকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ জানিয়েছে, তারা প্রচণ্ড শক্তি নিয়ে ওই এলাকায় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আইডিএফের আরবি ভাষার মুখপাত্র সব এলাকার উপস্থিত ব্যক্তিদের মানবিক জোনে চলে যাওয়ার আহ্বান জানান। তারপরও এই সরিয়ে নেওয়ার নির্দেশ গাজার বৃহত্তম নগর কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। গাজায় ফিলিস্তিনিরা উচ্ছেদের নির্দেশের প্রতিবাদ করছে। কেউ কেউ বলেছেন তাদের দক্ষিণে যেতে হবে, কিন্তু বেশিরভাগই বলেছেন তারা থেকে যাবেন কারণ অন্য কোথাও নিরাপদ নয়। 10 লাখ ফিলিস্তিনের শহরের বাসিন্দারা কয়েক সপ্তাহ ধরে এই আক্রমণের আশঙ্কা করছিল, কারণ হামাসকে চূড়ান্তভাবে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘও বলছে গাজার কোথাও নিরাপদ বিবেচনা করা যায় না। পার্লামেন্টে আস্থা ভোটে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরো হেরে যাওয়ার পর নতুন রাজনৈতিক সংকটে ফ্রান্স। দায়িত্ব নেওয়ার মাত্র 9 মাসের মাথায় পদ ছাড়তে হচ্ছে তাকে। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে 2 বছরের কম সময়ের মধ্যে এখন 5ম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। আর এই বিষয়টি ম্যাক্রোর দ্বিতীয় মেয়াদের হতাশা ও স্থবিরতাকে আরও স্পষ্ট করছে। নতুন রাজনৈতিক সংকটে ফ্রান্স। পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরো। গণমাধ্যমের বরাতে জানা যায়, সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করার লক্ষ্য ছিল তার। এ অবস্থায় সোমবার নিজেই এই ভোটের ডাক দেন। তবে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পক্ষে ভোট পড়ে 364টি, বিপক্ষে ভোট দেন 194 জন পার্লামেন্ট সদস্য। ভোটদানে বিরত ছিলেন 25 জন।
Les insoumis ne se vendront jamais. ভোটে পরাজয়ের ফলে দায়িত্ব নেওয়ার মাত্র 9 মাসের মাথায় পদ ছাড়তে হবে বাইডুকে। এ অবস্থায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে 2 বছরের কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। তবে ম্যাক্রোর দফতর জানিয়েছে এই প্রক্রিয়া আসন্ন কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে। De soulagement pour des millions de Français. এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্যারিসবাসী। এটা অনুমানযোগ্য ছিল যখন আপনি দলীয় নেতাদের কথা শুনতে পান। তার স্থলাভিষিক্ত কে? সত্যি বলতে ফ্রান্সে সবকিছু নরকে যাচ্ছে। ভোটে বাইডুর পরাজয়ের ফলে ফ্রান্সের রাজনৈতিক সংকট আরো গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24। তুরস্কের ইস্তানবুলে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির সদর দপ্তরে পুলিশি অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলের প্রাদেশিক প্রধান পদে আদালতের নিয়োগ দেয়া এক কর্মকর্তাকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত। এর মধ্যেই পুলিশ স্টেশন লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আর এতে 2 পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও 2 জন আহত হন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, এই ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বিরোধী দলকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। তুরস্কের পশ্চিম ইজমির প্রদেশের একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আদালত কর্তৃক প্রাদেশিক প্রধানের পদ ট্রাস্টি নিয়োগের বিরোধিতায় দলের নেতাকর্মীরা প্রতিবাদে নামলে তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। আমি জনগণের ইচ্ছার বিরুদ্ধে নিযুক্তদের বিরোধিতা করছি। ব্যালট বক্সে নির্বাচিত প্রাদেশিক প্রধানকে আদালতের ট্রাস্টি দিয়ে অপসারণ করা যাবে না। সোমবারের ওই হামলায় 2 পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদোলের খবরে বলা হয়েছে, 16 বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ইজমিরের ভালকোবা জেলার সাহিল ইজগোরেন থানার রাইফেল দিয়ে গুলি চালায়। দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে হামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে ইজমিরের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইজমিরের গভর্নর সুলেমান এলবান। তিনি বলেন, আহত কর্মকর্তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে আক্রমণকারীকে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইজমিরের মেয়র সিমিল তুগে ওই হামলার নিন্দা ও নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিরোধী দলকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। আদালতের সিদ্ধান্তকে অমান্য করা বিচার ব্যবস্থা বাধা দেওয়ার শামিল বলেও মন্তব্য করেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গুগলের নতুন এআই সার্চ ফিচারের কারণে আয় কমার বড় ধরনের আশঙ্কায় পড়েছে বিশ্বের গণমাধ্যমগুলো। সার্চ রেজাল্টের শুরুতেই কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি সারাংশ দেখানোয় পাঠকরা আর মূল নিউজের লিঙ্কে ক্লিক করছেন না। বিবিসি জানায়, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়া সহ আর্থিক ক্ষতির মুখে পড়ছে দ্য মিরর এবং ডেইলি এক্সপ্রেসের মতো বড় বড় সংবাদ মাধ্যম। প্রকাশকদের অভিযোগ, তাদের তৈরি করা আসল কন্টেন্টের সুবিধা নিয়ে গুগল লাভবান হলেও তারা এর কোনো আর্থিক অংশ পাচ্ছে না। এই সংকট থেকে বাঁচতে অনেক প্রকাশক আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিউজ লেটার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠকদের সরাসরি নিউজের প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে। নিউ ইয়র্কের সাবওয়ে দিয়ে যাওয়া হচ্ছে, হঠাৎ দেখা গেল এক ডাইনোসর দোকান চালাচ্ছে। শুনতে অবাক লাগলেও ব্রুকলিনের এক পরিত্যক্ত নিউজ স্ট্যান্ড এখন এমনই এক হাসির খোরাক। শিল্পী সারা ক্যাসিডি আর আকিভার অভিনব শিল্পকর্ম এই শূন্যস্থানকে বানিয়েছে এক মজার ডাইনোসর বোদেগা। ধুলোয় ঢাকা জায়গাটি এখন নিত্যযাত্রীদের মুখে হাসি ফোটাচ্ছে আর হয়ে উঠেছে শহরের নতুন আকর্ষণ। একসময় যেখানে ধুলো জমতো, আজ সেখানে 7 ফুট লম্বা এক ডাইনোসর দোকানদার সেজে দাঁড়িয়ে। নাম তার রেক্স। নিউ ইয়র্কের গ্র্যান্ড আর্মি প্লাজা সাবওয়ে স্টেশনের এই পরিত্যক্ত দোকানটি এখন তার রাজত্ব। কাগজের মণ্ড দিয়ে গড়া এই ডাইনোসর যাত্রীদের দিকে তাকিয়ে যেন জানতে চাইছে, কি লাগবে আপনার? দোকানের ভেতরেও রয়েছে মজার সব জিনিস। ডাইনোসরদের জন্য বিশেষ মাস্ক বা এমন সংবাদপত্র যার শিরোনাম ছোট অস্ত্র বিক্রেতা আটক। এসব দেখে যাত্রীরা
প্রথমে থমকে দাঁড়াচ্ছেন, তারপর কাছে গিয়ে আসল রহস্য বুঝে হেসে ফেলেছেন। এটি যেন নিউ ইয়র্ক শহরের প্রতি শিল্পীদের এক মিষ্টি ভালোবাসার বার্তা। মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটির এক বিশেষ প্রকল্পের আওতায় এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ডাইনোসরের এই দোকান চালুর পর থেকে শহরের এমন আরও পরিত্যক্ত জায়গা শিল্পকর্মে সাজিয়ে তোলার জন্য মানুষের আগ্রহও আরও বেড়ে গেছে বহুগুণে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্পেনের ছোট্ট শহর বনুলে অনুষ্ঠিত হলো বিশ্বখ্যাত লা টোমাটিনা উৎসব। প্রায় 22,000 মানুষের অংশগ্রহণে শহরের প্রধান সড়কে পর্যটক ও স্থানীয়রা টমেটোর রঙে রাঙিয়ে দেন চারপাশ। ব্যবহার করা হয়েছে প্রায় 120 টন অতি পাকা টমেটো, যেগুলো খাওয়ার অযোগ্য এবং বিশেষভাবে উৎসবের জন্য সংরক্ষিত। আনন্দের সাথে পালন হলেও এই উৎসবের শুরুটা ছিল অদ্ভুত। টমাটিনার সূচনা হয়েছিল 1945 সালে এক গ্রাম্য ঝগড়ার মধ্য দিয়ে। পরবর্তীতে ফ্রাঙ্কোর শাসনামলে উৎসবটি নিষিদ্ধ করা হলেও 80-র দশকে আবার ফিরে আসে এবং দ্রুত আন্তর্জাতিক পর্যটন আকর্ষণে পরিণত হয়। এবারের টমাটিনা উৎসব ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। 2024 সালের ভয়াবহ বন্যার পর স্থানীয়দের মানসিক ও সামাজিক পুনর্গঠনের প্রতীক হিসেবে এবছরের থিম ধরা হয়েছিল টমেটো থেরাপি। আনন্দের পাশাপাশি এবার আসরে ছিল প্রতিবাদের সুরও। অংশগ্রহণকারীরা বিশাল প্যালেস্টাইনি পতাকা উন্মোচনের মাধ্যমে গাজায় হামলার বিরুদ্ধে সংহতি জানান। নির্দিষ্ট সময় শেষে ক্যানন ফাটিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় উৎসবের। এরপর অংশগ্রহণকারীদের জন্য থাকে শাওয়ার ও জল দিয়ে ধোয়ার ব্যবস্থা, ফলে দ্রুতই পরিষ্কার হয়ে যায় শহরের রাস্তাঘাট। আয়োজকরা মনে করেন লা টোমাটিনা আর শুধু এক উৎসব নয়, বরং আনন্দ, সংহতি আর ঐক্যের প্রতীক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ থেকে বাহরাইনে বিমানের টিকিটের মূল্য ছাড়িয়েছে লাখ টাকা। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে বিড়ম্বনায় পড়েছে ছুটিতে দেশে আসা প্রবাসীরা। আর টিকিটের দাম কমাতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। ঢাকা ও চট্টগ্রাম থেকে বাহরাইন সহ মধ্যপ্রাচ্যগামী একটি টিকিট যেন সোনার হরিণ। প্রবাসীরা জানান, ঢাকা টু বাহরাইন সিঙ্গেল টিকিটের মূল্য 70 থেকে 80 হাজার টাকা, কখনো তা 1 লাখ ছাড়ায়। দেশটিতে কর্মরত অধিকাংশ প্রবাসী স্বল্প আয়ের। এ অবস্থায় উচ্চ মূল্যের টিকিট কেনা দুঃসাধ্য হয়ে পড়েছে তাদের জন্য। আমরা আসলে যারা বাহরাইন থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে যাই, অনেকে দেখা যায় আসার সময় টাকা থাকে না, সেক্ষেত্রে সে জমিন বিক্রি করে বা কারো থেকে ধার নেয়, স্বর্ণালংকার বিক্রি করে এবং টিকিট অনেক এক্সপেন্সিভ। একই গন্তব্যে পার্শ্ববর্তী দেশের টিকিট মূল্য তুলনামূলক অনেক কম বলে জানান প্রবাসীরা। বাহরাইন থেকে যেখানে প্রবাসী বাংলাদেশিরা দেশে যেতে খরচ হচ্ছে মাত্র 20,000 টাকা, সেখানে বাংলাদেশ থেকে একই ফ্লাইটে ফিরতে লক্ষাধিক টাকা গুনতে হচ্ছে। আমরা যদি তুলনা করি পাশের দেশগুলোতে, ভারত বা নেপাল, ওই দেশগুলো থেকে বাহরাইনে ফিরতে 20,000 টাকা বা তার অধিক খরচ হচ্ছে। সিন্ডিকেটের কারণে এই পরিস্থিতি বলে অভিযোগ তাদের। আসার জন্য যখন আমরা আসতে চাই, একটা টিকিটের দাম 300 দিনার, 320 দিনার, 280 দিনার এরকম হয়ে যায়। আমরা এই স্যালারি থেকে আমরা কিভাবে বাংলাদেশে যাব? মা বাবা অসুস্থ থাকলে বাংলাদেশে যে বর্তমানে দেখতে আছে সেইটার দিকে নজর দেওয়া উচিত। তবে বেশি চাহিদা, সিট স্বল্পতা এবং এর সাথে নানা অনিয়মের কারণে ভাড়া বেড়েছে বলে জানান ট্রাভেল ব্যবসায়ীরা। আমরা যখন সিস্টেমে টিকিট চেক করি তখন দেখি যে ঢাকা থেকে বাহরাইনের ফিরতি ফ্লাইটে কোনো সিট অ্যাভেলেবেল নাই। সিট অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা সিটগুলো হায়ার ক্লাস ইস্যু করতে হয়, যার কারণে আমরা নর্মালি কোনো কাস্টমারকে আমরা টিকিট দিতে পারি না। 96% প্যাসেঞ্জার রিটার্ন টিকিট নিয়ে যাচ্ছেন, ফলে 4% যেটা প্যাসেঞ্জার বাকি থাকে, তারা যখন ট্রাভেল এজেন্সিতে এসে চেক করতে আসে যে টিকিটের প্রাইস কেমন, আর ট্রাভেল এজেন্সিতে যারা আছে তারা অ্যাভেলেবেল সিট না থাকার কারণে প্রাইস বেশি শো হচ্ছে এবং বেশি দাম দিয়ে 4% প্যাসেঞ্জার আসতে বাধ্য হচ্ছে। আমাদেরকে প্রশ্ন করে, আসলে এটা আমরা এখানে সিস্টেমে যা দেখি তাই, আমাদের সিস্টেমে এগুলো সিট দেখাচ্ছে না, যে সিটগুলো দেখাচ্ছে এগুলা হায়ার ক্লাসের সিট আর কি। তো আসলে কয়েকদিনে আমাদেরও নিজেদেরও অনেক বিজনেস অনেক ডাউন হয়ে গেছে। এই সমস্যা দ্রুত সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চান বাহরাইন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইম। ধন্যবাদ সবাইকে।
নিউজ।